নমস্কার, আপনি দেখছেন জিএস নিউজ টিভি বাংলা। আজ ৪ নভেম্বর মঙ্গলবার। আজকের সবচেয়ে বড় কয়েকটি তাজা খবর দেখে নেব এক নজরে। আজকের হেডলাইন্সগুলি। শোভনের ঘর ওয়াপসি হতেই উল্টো সুর রত্নার, কি বললেন কানুন ঘরণী। বিশ্বজয়ী রোহিতেরা পেয়েছিলেন ১২৫ কোটি, হারমানদের কত পুরস্কার দিল বিসিসিআই। কি কারণে জ্যোতিপ্রিয় মল্লিকের ওপর হামলা চালায় ছেলে, যা বললেন অভিযুক্তের বাবা মা। আমার শিরা ধমনী সবকিছুই তৃণমূল, পুরনো দলে ফিরেই মন্তব্য শোভন চট্টোপাধ্যায়ের। এবার কোন দায়িত্বে? কাল থেকেই এমুনারেশন ফর্ম দেওয়ার পর্ব শুরু। আপনার বাড়ি বিএলওরা এলে কারা কোন ডকুমেন্ট রেডি রাখবেন জেনে রাখুন। শাহজাহানের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট, ভৎসনা আইনজীবীকে। সুকান্ত পোস্ট করার পর থেকেই উধাও দম্পতি, এসআইআর আবহে চাঞ্চল্য বংশীহারিতে। কাশ্মীরে খেলতে এসে হোটেল বন্দি গেইলরা, পলাতক লীগের আয়োজক, বিপাকে তারকা ক্রিকেটারেরা। জাল পাসপোর্ট মামলায় নদিয়ার কাঠ মিস্ত্রির বাড়িতে ইডির রেড, আটক ৩ জন। নতুন পোর্টাল থেকে ২০০২ সালের ভোটার তালিকার লিস্ট ডাউনলোড করুন ঠিক এইভাবে। বাংলার কাঠমিস্ত্রির পাকিস্তানি যোগ, টিনের চালে ইডির হানা, কি ঘটনা, শোরগোল বঙ্গে। ভারত কোনো ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার, শায়ের নক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের। রোল নাম্বার, স্কুলের নাম সহ আজই অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ, কখন কোথায় দেখা যাবে। ফের দুঃসাহসিক চুরি সোনারপুরে, লক্ষ লক্ষ টাকা খুইয়ে অঝরে কান্না দম্পতির। কার্তিক পূর্ণিমা ২০২৫ চৌঠা না ৫ই নভেম্বর পড়েছে, জানুন স্নান এবং দানের সঠিক নিয়ম। এসআইআর ইস্যুতে ধুন্ধুমার, শাসক দলকে বোমা ফাটিয়ে কি বললেন মহাগুরু মিঠুন। মালদার সভায় চরম উত্তেজনা। শালীনতা বিলুপ্ত, বিহারে নির্বাচনী প্রচার নাকি রাজনৈতিক কাদা ছোড়াছড়ে, শব্দ চয়নের মান নিয়ে বিতর্ক তুঙ্গে। নেপালে কি ঘটে গেল দেখুন, নীল ছবির ওপর নিষেধাজ্ঞা চেয়ে মামলা, মন্তব্য সুপ্রিম কোর্টের। জল্পনা শেষ, তৃণমূলে ফিরছেন শোভন চট্টোপাধ্যায়, দিনক্ষণ নির্ধারিত, বৈশাখীকে সঙ্গে নিয়েই যাচ্ছেন তৃণমূল ভবনে। আগামীকাল থেকে শুরু আপনার বাড়িতে কবে আসবেন বিএলও, কিভাবে আগাম জানবেন, জানুন বিস্তারিত। ইংরেজ শাসনের সঙ্গে তুলনা মোদী সরকারের, ভোট প্রচারে আক্রমণাত্মক প্রিয়াঙ্কা গান্ধী। সীমান্তে এবার ভৈরব প্রহর, রুদ্রের অধীনে নতুন বাহিনী, সীমান্তে তরহরিকম্প চীন থেকে পাকিস্তান। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকুন। আপনার একটা লাইক আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার দেখে নেব বিস্তারিত খবর। ঘরে ফিরলেন ঘরের ছেলে, তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়। তার ঘর ওয়াপসি হতেই উল্টো সুর রত্না চট্টোপাধ্যায়। এক কথায় প্রশংসাই শোনা গেল তার মুখে। তিনি বলেছেন ৮ বছর পেরিয়ে গিয়েছে, শোভন চট্টোপাধ্যায় কাজ করুন তিনিও চান, কারণ শোভন ভালো প্রশাসনিক কাজ করতেন, প্রশাসন ভালো করে বুঝতেন। এনকেডি এর চেয়ারম্যান হয়েছেন, অবশ্যই ভালো কাজ করবেন। তিনি আরো বলেছেন, রাজনীতিতে আর যে বন্ধু কাল সে শত্রু, আবার যে শত্রু কাল সে বন্ধু হতে পারে। একসময় শোভন চট্টোপাধ্যায়ের মনে হয়েছিল তৃণমূলের কাজ করতে পারছেন না, সেই কারণে বিজেপিতে গিয়েছিলেন, কিন্তু সেখানে তার ভালো লাগেনি, কাজ করতে পারেননি। কিছুদিন সময় নিয়েছেন, কথা বলেছেন শীর্ষ নেতৃত্বের সঙ্গে, তাদের বলার পরেই তৃণমূলে ফিরে এসেছেন। ওই জায়গায় দাঁড়িয়ে কারো আপত্তি থাকার কিছু নেই। ঘনিষ্ঠ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে সোমবার তৃণমূল ভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে পুরনো দলে ফেরেন কলকাতার প্রাক্তন মহানাগরিক। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস। টি-20 বিশ্বকাপ জেতার পর ১২৫ কোটি টাকা পুরস্কার পেয়েছিল রোহিতের নেতৃত্বাধীন ভারতীয় দল। তবে ঘরের মাঠে বিশ্বকাপ জিতে পুরুষদের অর্ধেকেরও কম পুরস্কার মূল্য পাচ্ছেন হরমনপ্রীত কৌররা। রবিবার বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানান, গোটা দলের জন্য ৫১ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। প্রশ্ন উঠছে, বিশ্বজয়ীদের পুরস্কার মূল্য নিয়ে এতখানি বৈষম্য কেন? ২০১৭ সালে লর্ডসে ইংল্যান্ডের কাছে ৯ রানে হেরেছিল ভারত। বিসিসিআই তখন প্রত্যেকে ৫০ লক্ষ টাকা করে পুরস্কৃত করে। প্রাক্তন হেড কোচ তুষার আরোধে সহ সাপোর্ট স্টাফরাও পুরস্কৃত হয়েছিলেন। ৮ বছর পর ভারত প্রথমবার মহিলা বিশ্বকাপ জিতেছে। পুরস্কার মূল্য এবার অনেকখানি বাড়ালেও ভারতীয় বোর্ডের বৈষম্য স্পষ্ট। রবিবার স্মৃতি মান্ধানারা ট্রফি জেতার পর ভারতীয় দলকে প্রশংসায় ভরিয়ে দেন সাইকিয়া। কৃতিত্ব দেন আইসিসির চেয়ারম্যান জয় শাহকেও।
তবে মহিলাদের পুরস্কার মূল্য পুরুষদের থেকে অনেকখানি বাড়িয়েছে আইসিসি। 2023-এর বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল $4 মিলিয়ন, অর্থাৎ প্রায় 35 কোটি টাকা। কিন্তু রবিবারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত পেয়েছে 37.3 কোটি টাকা, অর্থাৎ প্রায় 2.3 কোটি টাকা বেশি। এছাড়াও 2022-এর বিশ্বকাপ থেকে এবারের পুরস্কার মূল্য 239% বেড়েছে। আইসিসি মহিলাদের জয় বাড়তি পুরস্কার দিলেও বিসিসিআই সেই পথে হাঁটল না। উল্লেখ্য, বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতেও রয়েছে ব্যাপক বৈষম্য। পুরুষদের সর্বোচ্চ গ্রেডে থাকা বিরাট কোহলিরা যেখানে বার্ষিক 7 কোটি টাকা পান, সেখানে মহিলা ক্রিকেটের সর্বোচ্চ গ্রেডে থাকা দীপ্তি শর্মাদের মাত্র 50 লক্ষ টাকা মেলে। দীর্ঘ দূরত্ব আপাতত মুছে গিয়েছে, ঘরে ফেরা ছিল স্রেফ সময়ের অপেক্ষা। NKD এর চেয়ারম্যান হওয়ার পর আর কোনো জল্পনা ছিল না। কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ফের তৃণমূলে প্রত্যাবর্তন ঘটতে চলেছে। অবশেষে সেইক্ষণ এসেও গিয়েছে। সোমবারই তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক। এরপরেই NKD অর্থাৎ নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যানশিপ শোভন চট্টোপাধ্যায়ের হাতে। প্রসঙ্গত, 2018 সালের নভেম্বর মাসে মন্ত্রিসভা এবং দল ছেড়েছিলেন শোভন। 2021 সালের আগে দিল্লিতে গিয়ে যোগ দেন বিজেপি শিবিরে। নির্বাচনের পরে দূরত্ব বেড়েছিল বিজেপির সঙ্গে। দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল, তাহলে কি আবার তৃণমূলে যোগ দিতে চান শোভন? সেই ঘটনাই সত্যি হলো। ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ শুরু হয়েছে বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণও। ডিউটি আওয়ারের নিরাপত্তা ইত্যাদি নিয়ে বিএলওদের মধ্যে নানা দাবি, নানা প্রশ্ন থাকলেও প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কিভাবে ধাপে ধাপে এগোবে এই প্রক্রিয়া, কবে প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা, এই নিয়ে সকলেরই আগ্রহ। হিসেব মতো 4 নভেম্বর অর্থাৎ কাল থেকেই বাড়ি বাড়ি গিয়ে এমুনারেশন ফর্ম দিতে যাবেন। বাড়ি বাড়ি এমুনারেশন দেওয়ার পর্ব চলবে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত। পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে। এই তালিকায় মা বাবার নাম কি আছে? এসআইআর নিয়ে কপালে ঘামের বিন্দু না জমতে দিয়ে চটপট দেখে নিন 2002 এর ভোটার তালিকায় আপনার বাবা মার নাম আছে কিনা বা আপনার নাম আছে কিনা। 2002 সালের তালিকায় যাদের নাম রয়েছে তাদের আর কোনো চিন্তা নেই। 2002 সালের তালিকায় যাদের নিজেদের বাবা মার নামে নেই তাদের নথি দিয়ে নাম তুলতে হবে। এক্ষেত্রে কোন কোন নথি গ্রাহ্য হবে? আপনার হাতে রাখতে হবে 1987 সালের 1 জুলাইয়ের আগে পাওয়া ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো একটি নথি। সেটাও যদি না থাকে তাহলে রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র থাকলেও হবে। এছাড়াও ফরেস্ট রাইট সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্ট্রার, স্থানীয় প্রশাসনে দেওয়া পারিবারিক রেজিস্ট্রার, জমি অথবা বাড়ির দলিল থাকলেও কাজ হতে পারে। সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন সন্দেশখালী কাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত শেখ শাহজাহান। শীর্ষ আদালত তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। সোমবার শীর্ষ আদালত তার মামলার শুনানি ছিল। সেখানেই শাহজাহানের আইনজীবীকে তীব্র ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট। সেপ্টেম্বরে সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই অভিযান চালিয়েছিল। এক বাসীর ওপর অত্যাচার চালাচ্ছিলেন তিনি। নতুন পাওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযোগ চালানো হয়। শেষ শাহজাহানের সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করেন বলেও অভিযোগ ওঠে। শেখ শাহজাহানের আসল বাড়িতে ডাকাডাকি করার পরেও কারোর সঙ্গে দেখা না করতে পেরে অবশেষে সরবেরিয়ায় তাই নতুন বাড়িতে যান সিবিআইয়ের আধিকারিকেরা। সেখানেও গেট বন্ধ থাকায় তাদের বাইরে দাঁড়িয়ে থাকতে হয় দীর্ঘক্ষণ। প্রসঙ্গত, 2019 সালের লোকসভা নির্বাচন পরবর্তী হিংসায় 3 বিজেপি নেতার খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম রয়েছে শেখ শাহজাহানের। কাশ্মীরে খেলতে এসে ঘরবন্দি হয়ে পড়লেন ক্রিস গেইল, জেসি রাইডার, মার্কিন গাপটিলের মতন বিখ্যাত ক্রিকেটাররা। জানা গিয়েছে, ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগে খেলতে এসেছিলেন এই বিখ্যাত ক্রিকেটাররা। একটি হোটেলে তাদের থাকার ব্যবস্থাও করে আয়োজকেরা। কিন্তু সেই হোটেলে বিরাট অঙ্কের বকেয়া ফাঁকি দিয়ে আয়োজকেরা পালিয়ে গিয়েছেন। বকেয়া না পেয়ে তারকা ক্রিকেটারদের কার্যত আটকে রাখা হয় কাশ্মীরের ওই হোটেলে। মেলিসা জুনিপার নামে এক আম্পায়ার জানান, হোটেল, ক্রিকেটার, আম্পায়ার সকলের কাছে বিরাট অর্থ বকেয়া করেছে আয়োজকদের। টাকা না মিটিয়েই পালিয়েছে তারা। অন্যদিকে হোটেলের এক শীর্ষ পদাধিকারী জানান, কাশ্মীরের পর্যটনকে উৎসাহিত করতে বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে লিগের আয়োজকেরা আশ্বাস দিয়েছিলেন। কিন্তু বকেয়াটুকু পর্যন্ত না মিটিয়ে তারা পালিয়েছে। কেন আচমকা পালালেন আয়োজকেরা? পরবর্তী উমরান মালিক অথবা পারভেজ রসুলদের তুলে আনার লক্ষ্যে এই লিগ খেলা হবে বলে তাদের দাবি ছিল। সেজন্য 32 জন প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটারের সই করানো হয় 8টি দলে খেলার জন্য। অন্তত 25 থেকে 30,000 দর্শক হবে এই টুর্নামেন্টে, এমনটাই আশা ছিল। কিন্তু বাস্তবে তেমনটা হয়নি। সব মিলিয়ে ঘোর সংকটে পড়েন ক্রিকেটারেরা। 1
অ্যাকশন মোডে ইডি। জাল পাসপোর্ট কাণ্ডে কোমর বেঁধে নেমেছে ইডি, চলছে তল্লাশি। এবার হানা নদিয়ার চাকদহে, তাও এবার এক কাঠমিস্ত্রির বাড়িতে। টিনের ছাউনি দেওয়া মাটির বাড়ির ভিতরে কি আছে? ঘন্টার পর ঘন্টা ধরে তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। এদিনের ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। সকালেই নদিয়ার চাকদহ পরাড়ি গ্রামে পৌঁছে যায় ইডি টিম। সোজা গিয়ে হাজির হন বিপ্লব সরকার নামে এক কাঠমিস্ত্রির বাড়িতে। আপাত দৃষ্টিতে অতি সাধারণ দেখতে এই মাটির বাড়িতে ঢুকেই শুরু হয় তল্লাশি। কোথা থেকে কিভাবে তৈরি করা হয়েছে পাসপোর্ট তা খতিয়ে দেখছে ইডি। এই তল্লাশির কোনো সূত্র ধরেই সম্প্রতি নদিয়া থেকে ইন্দুভূষণ হালদার নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় পাসপোর্ট জালিয়াতি মামলায়। সেই সূত্র ধরেই বিপ্লব সরকারের বাড়িতে ইডির হানা। তার ভাই বিপুল সরকার এবং তাদের পরিবারের সদস্যদের নথি পাসপোর্ট খতিয়ে দেখছেন আধিকারিকেরা। ভুয়ো পাসপোর্ট মামলায় সক্রিয় কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার সকালে বিপ্লব সরকার ও তার ভাইয়ের বাড়িতে হাজির হয় ইডির দল। পরে 2 ভাই সহ আরও একজনকে আটক করা হয়। ইডি সূত্রে খবর, মনে করা হচ্ছে ভারতের জেলে বন্দী পাকিস্তানি নাগরিকদের সঙ্গে আটক করা ওই 3 জনের যোগাযোগ থাকতে পারে। শিক্ষকের পর ফের এক দফায় অযোগ্য তালিকা প্রকাশ করা হলো আজ। শিক্ষাকর্মী অযোগ্য তালিকা প্রকাশের পথে স্কুল সার্ভিস কমিশন। কমিশন সূত্রে খবর, এদিন বিকেল 4টের পর এই তালিকা প্রকাশ করা হবে। আজ শিক্ষাকর্মীদের ভাগ্য পরীক্ষা। কমিশন সূত্রে খবর, প্রায় 3,500-এর কাছাকাছি চাকরিহারাদের নাম থাকতে চলেছে এই অযোগ্যদের তালিকায়। সোমবার বিকেল 4টের পর কমিশনের ওয়েবসাইটে এই তালিকা আপলোড করা হবে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টে এসএসসি যে তালিকা দেওয়া হয়েছিল সেই তালিকা অনুযায়ী গ্রুপ সিতে প্রায় 1,100 জন এবং গ্রুপ ডিতে টেন্টেটিভ বা অযোগ্যদের সংখ্যা প্রায় 2300। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে বিগত প্রায় 6 মাস ধরে বেতন বন্ধ রয়েছে গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের। দাগি নন এমন শিক্ষকদের চাকরিতে বহাল থাকলেও শিক্ষাকর্মীরা সেই সুযোগ পায়নি। এরই মধ্যে অযোগ্য তালিকা প্রকাশ করে শিক্ষাকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করতে চাইছে কমিশন। ইতিমধ্যেই গ্রুপ সি, ডি-তে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। 3রা নভেম্বর থেকে 3রা ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। এসএসসি তরফে দেওয়া নিয়োগের ভিত্তিতে স্পষ্ট করা হয়েছে দাগিরা কোনোভাবেই এই পরীক্ষায় বসার জন্য আবেদন করতে পারবেন না। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গ্রুপ সিতে শূন্য পদের সংখ্যা 2,989 এবং গ্রুপ ডিতে 5,488। হিন্দু ধর্মে কার্তিক পূর্ণিমাকে অত্যন্ত শুভ এবং পবিত্র বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় এই দিনে পবিত্র স্নান, দান এবং ভগবানের পুজো করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়। একই দিনে দীপাবলিও পালিত হয় কোথাও কোথাও। কথিত আছে, কার্তিক পূর্ণিমা রাতে দেবতারা স্বর্গ থেকে পৃথিবীতে নেমে আসেন। এদিন ভগবান বিষ্ণু এবং মহাদেবের বিশেষ পুজো করা হয়। প্রদীপ জ্বালানোর বিশেষ গুরুত্ব রয়েছে। এতে ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করে। উদয় তিথি অনুসারে কার্তিক পূর্ণিমা বুধবার 5ই নভেম্বর 2025 পালিত হবে। পূর্ণিমা তিথি 4 নভেম্বর 2025 রাত 10:36 থেকে শুরু হয়ে 5ই নভেম্বর 2025 সন্ধে 6:48 পর্যন্ত থাকবে। গঙ্গা স্নান এবং দানের শুভ মুহূর্ত সূর্যোদয় থেকে সকাল 5:44 পর্যন্ত। এই শুভ সময়ে দীপ দান, তুলসী পুজো, গঙ্গা স্নান এবং অভাবীদের দান করলে পুণ্য লাভ হয়। কার্তিক পূর্ণিমার দিনে স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিনে গঙ্গা স্নান করলে পাপ নাশ হয়। এমনও বিশ্বাস করা হয় যে এই দিনে গঙ্গা স্নান করলে মোক্ষ লাভ হয় এবং জীবনের কষ্ট দূর হয়। সবার প্রথমে সকালে তাড়াতাড়ি উঠে স্নান করুন। সম্ভব হলে গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করুন। এরপর ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর মূর্তি বা ছবি স্থাপন করুন। মূর্তিকে গঙ্গা জল বা স্বচ্ছ জল দিয়ে শুদ্ধ করুন। এরপর ফুল, মালা, চন্দন, হলুদ, কুমকুম এবং অক্ষত অর্পণ করুন। কার্তিক পূর্ণিমায় দান করা অত্যন্ত শুভ এবং পুণ্যময়। এই দিনে স্নান এবং পুজোর পর দান করলে জীবনে সুখ, সমৃদ্ধি এবং শান্তি আসে। শাস্ত্রে বলা হয়েছে, দানম তপ ধর্ম সর্বেশ্বম, অর্থাৎ দান করা সর্বশ্রেষ্ঠ পূর্ণ। ভারতীয় জনতা পার্টি বিজেপি কর্মী সম্মেলনে যোগ দিতে এসে ফের একবার শিরোনামে অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। মালদায় এই সভা এবং ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর নিয়ে রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ। নাম না করেই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ভুয়ো ভোটার রাখার বিস্ফোরক অভিযোগ। মিঠুন চক্রবর্তী এদিন তার চিরাচরিত মিজাজেই বলেন, বাংলা নির্বাচন মানেই এখন আর অবাধ বা নিরপেক্ষ নয়। কেন বারবার এই রাজ্যে ভুয়ো ভোটারের বারবারন্ত? নির্বাচন কমিশন যখন স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরির কাজ শুরু করেছে, তখনই কেন শাসক দল এত আপত্তি জানাচ্ছে? রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি এদিন তিনি দেশের বিশ্বকাপ জয়ী মহিলা ক্রিকেট দলকে শুভেচ্ছাও জানান। নীল ছবি বা পর্নোগ্রাফির ওপর নিষেধাজ্ঞা জারি করার আর্জি জানিয়ে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। যদিও সেই আবেদনে এখনো সাড়া দিল না শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট যে এখনই এই ধরনের নিষেধাজ্ঞা জারি করতে আগ্রহী নয় তা স্পষ্ট করে দিয়ে নেপালের উদাহরণ দিয়েছে প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়া ডিভিশন বেঞ্চ। সমাজ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞার বিরোধিতাকে কেন্দ্র করে কিছুদিন আগেই উত্তাল হয়েছিল প্রতিবেশী দেশ নেপাল। সেই উদাহরণ দিয়ে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানায়, নিষেধাজ্ঞা জারি করতে গিয়ে নেপালে কি পরিস্থিতি হয়েছিল তা দেখুন। তবে প্রধান বিচারপতি গাভাইয়া ডিভিশন বেঞ্চ জানিয়েছে, 4 সপ্তাহ ধরে ফের এই মামলা শুনানির জন্য উঠবে। আগামী 23 নভেম্বর অবসর নেবার কথা প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের।
মামলাকারীর আর্জি ছিল অবসরপ্রাপ্তদের মধ্যে পর্নোগ্রাফি দেখা কমাতে একটি নীতি করুক কেন্দ্রীয় সরকার। পাশাপাশি প্রকাশ্য জনবহুল জায়গায় পর্নোগ্রাফি দেখা বন্ধেও পদক্ষেপের আর্জি জানানো হয়। বিহারে নরেন্দ্র মোদী সরকারকে তীব্র আক্রমণ কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বাত্রার। প্রচারের শেষ বেলায় প্রিয়াঙ্কা বিজেপি বিরোধিতায় সুর চড়ালেন। লক্ষ্মীসরাইয়ের মহাগঠবন্ধনের সভায় দাঁড়িয়ে প্রিয়াঙ্কা বলেন, ব্রিটিশ শাসনের পর এখন নরেন্দ্র মোদী রাজ, যেখানে প্রশ্ন করলেই মার খেতে হচ্ছে বা খুন হতে হচ্ছে, কিন্তু কোনো উত্তর মেলে না। প্রধানমন্ত্রী কিভাবে আসল ইস্যুতে কথা না বলে সাধারণ মানুষের নজর ঘোরান, সেই কারণেই তাকে অপমান মন্ত্রণালয় খোলার পরামর্শ দিয়েও কটাক্ষ করেন প্রিয়াঙ্কা গান্ধী। বিহারের জনসভায় দাঁড়িয়ে ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, বিজেপির নেতা মন্ত্রীরা আপনার জন্য যেটা প্রয়োজনীয় সেই কথা বলে না। ওরা আপনাকে বলে না আপনাকে কাজ দেবে কিনা, ওরা বলে কেন বিহারের শিক্ষা ব্যবস্থা, যেটা থেকে একসময় দেশকে আইপিএস আইএএস আইএফএস অফিসার তৈরি করেছে, আজ তা ধ্বংসের মুখে। ওরা বলে না কেন বারবার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, আর ওরা এটাও বলে না প্রশ্নপত্র যাতে আগামী দিনে আর ফাঁস না হয় তার জন্য ওরা কি করছে। ওরা আসলে কাজের কথা কিছুই বলে না, আসলে ওরা কোনো কাজের কথাই বলে না, মন্তব্য করেন তিনি। এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। আমাদের খবর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো আগামী গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ধন্যবাদ।